ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস টিভিএস ইনসাইটে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শেখ আব্দুল্লাহ। প্রিয় দর্শক, আমরা কথা বলবো 2026-27 অর্থ বছরের জন্য সরকার যে বাজেট প্রস্তাব করেছে সেখানকার তথ্যউপাত্ত নিয়ে। এই কী সব তথ্যউপাত্তের ভিত্তিতে আগামী অর্থ বছরের সরকার বিভিন্ন অর্থনীতির প্রধান প্রধান সূচকের প্রক্ষেপণগুলো করেছে সেটি নিয়ে আপনারা জানেন যে সর্বশেষ যে তথ্য থাকে তার ভিত্তিতেই পরবর্তী অর্থ বছর শেষে সরকার তার টার্গেটগুলো ঠিক করে। বিশেষত মূল্যস্ফীতি, জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধি, সরকারের ঋণ গ্রহণ অথবা সরকারের ভর্তুকি দেওয়া অথবা ঋণ পরিশোধ, এরকম আরও অনেকগুলো বিষয়ে সরকার ঠিক করে থাকে। সরকারের রাজস্ব আয় পরিস্থিতিও সেখানে লক্ষ্যমাত্রা ঠিক করা হয়। চলতি অর্থ বছরের কোন সময়ের তথ্যকে সরকার নিয়ে আগামী অর্থ বছরের এই প্রক্ষেপণগুলো ঠিক করলো তাই নিয়ে টিভিএসে আজ লিড নিউজ প্রকাশিত হয়েছে। নিউজটি করেছেন টিভিএসের চিফ রিপোর্টার জনাব আবুল কাসেম। আমরা তার কাছ থেকে শুনবো সরকার কোন সময় তথ্যপাত্রের ভিত্তিতে আগামী অর্থ বছরের প্রক্ষেপণগুলো ঠিক করেছে। জনাব আবুল কাসেম, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার যে স্টোরি, আপনি বলছেন যে সরকার সর্বশেষ 2025 সালের নভেম্বর মাসের তথ্যপাত্রের ভিত্তিতে আগামী অর্থ বছরের প্রক্ষেপণগুলো বা বিভিন্ন টার্গেটগুলো ঠিক করেছে। আসলে এর পরেও তো বিশ্বের বা দেশের অর্থনৈতিক পরিস্থিতিতে পরিবর্তন এসেছে এবং আমরা সবচেয়ে বড় পরিবর্তন বলতে পারি যে দেশে নির্বাচন হয়েছে, নির্বাচিত সরকার এসেছে, আবার বৈশ্বিকভাবে একটি বড় যুদ্ধও হয়েছে। তাহলে হালনাগাদ তথ্যের বাইরে গিয়ে পুরনো এরকম তথ্যের ভিত্তিতে কেন বাজেট সাজানো হলো? দেখেন, আপনার যে প্রশ্ন যে পুরনো তথ্য দিয়ে কেন বাজেট সাজালো, এই প্রশ্ন আসলে ফাইন্যান্স মিনিস্ট্রির অফিসিয়ালরা সুনির্দিষ্টভাবে তারা বলতে পারবে। কিন্তু আমরা যেটা দেখলাম যে বাজেট ডকুমেন্টে তারা বলছে যে আপনি জানেন যে সরকারের একটা উচ্চ পর্যায়ের অর্থনীতি নিয়ে একটা উচ্চ পর্যায়ের কাউন্সিল আছে, যেটাকে সংক্ষেপে কোঅর্ডিনেশন কাউন্সিল বলা হয়। সেই কাউন্সিল হচ্ছে বছরে 2বার মিটিং করে। একটা হচ্ছে নভেম্বর মাসে তারা একটা মিটিং করে এই চলতি অর্থ বছরের জুলাই নভেম্বর সময়ের ইকোনমির কী অবস্থা, বিভিন্ন ইন্ডিকেটরের কী অবস্থা, আর সেটা তারা ওই সময় হচ্ছে অনুমোদন করে এবং হচ্ছে একটা চলতি অর্থ বছরের বাজেটটা রিভাইজের কাজ তারা সেখানে হচ্ছে শুরু করে এবং হচ্ছে যে অর্থ মন্ত্রণালয় থেকে ওই কাউন্সিলের মিটিংয়ে রিভাইজের কিছু প্রজেকশন দেওয়া হয়, সেটা তারা অ্যাপ্রুভ করে। এবং এরপরে হচ্ছে এপ্রিল মাসে আরেকটা মিটিং হয়, যেটা ওই অর্থমন্ত্রীর সভাপতিত্বে হয়। গত নভেম্বরের মিটিংটা হচ্ছে তখন তৎকালীন সরকারের যিনি অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছিল। এবং ওই সময় কিন্তু হচ্ছে যুদ্ধ ছিল না। ইরানের যুদ্ধ শুরু হয়েছে গত ফেব্রুয়ারি মাসে, বিএনপি সরকার ক্ষমতায় আসার 10 দিন পরে 28 ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরু হয়েছে। এবং এই যুদ্ধ কিন্তু দেশের ইকোনমিক ইন্ডিকেটর, ইকোনমিক সিনারিটারে একদম উলটপালট করে দিছে। আপনি জানেন যে 3 দিন আগে পার্লামেন্টে অর্থমন্ত্রী বলেছেন শুধু এই যুদ্ধের কারণে এই অর্থ বছরে এই কয়েক মাসেই হচ্ছে 42,600 কোটি টাকা অতিরিক্ত ভর্তুকি সরকারের লাগছে এবং এটা হচ্ছে তেল, গ্যাস, সারে। তো এই যুদ্ধ হচ্ছে যে মানুষের জীবনযাত্রা ব্যয় যেমন পাল্টে দিছে, ইনফ্লেশন যেটা হচ্ছে আপনার ইউক্রেন রাশিয়া যুদ্ধের পরে যেটা বাড়ছিল, এরপরে গ্লোবালি হচ্ছে ডলারের দাম কমছে, আন্তর্জাতিক বাজারে পণ্য মূল্য কমতেছিল, বাংলাদেশের কিন্তু ইনফ্লেশনটা কমতেছিল। কিন্তু এই ইরান যুদ্ধের পরে থেকে এটা আবার কিন্তু বেড়ে যাচ্ছে এবং এই আমরা মে মাসে এটা হচ্ছে 9.42%। তো এরকম একটা সিনারিতে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানেন যে নভেম্বরে তারা যে অর্থনীতিটা দেশে ছিল সেটা কিন্তু আইসা হচ্ছে এপ্রিল, মে বা জুনে নেই। কিন্তু তারা জুন মাসে, নভেম্বরের 8 মাস পরে এই জুন মাসে তারা একটা বাজেট দিয়েছে, যেখানে হচ্ছে সেই নভেম্বর পর্যন্ত তথ্য তারা ব্যবহার করেছে এবং তারা কিন্তু এটা ফুটনোটে স্বীকার করেছে যে আমরা এটা হচ্ছে জুলাই নভেম্বর তথ্যের ভিত্তিতে এই প্রজেকশনগুলি করা হয়েছে এবং সেই কারণে প্রজেকশনগুলো কোনো ক্ষেত্রে ওভার এস্টিমেটেড হতে পারে। তারা বলছে যে আমরা এই মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ সেটাকে আমরা বিবেচনায় নিইনি, এত বড় একটা ঘটনা তারা বিবেচনায় নিইনি। অথচ ধরুন যে একটা বাজেট করতে অনেক সময় লাগে, সেটা অবশ্যই ঠিক আছে, কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে 9 মাসে বাংলাদেশ স্বাধীন হয়েছে।
আপনি 8 মাস আগের তথ্য দিয়ে হচ্ছে যে বাজেটের ডকুমেন্ট তৈরি করলেন। তো একটা দেশ স্বাধীন করার চেয়ে তো একটা বাজেট প্রণয়ন করা তো কঠিন বিষয় নয়, তাই না? দারুণ বলেছেন। কিন্তু আমরা বাজেটে কিছু প্রক্ষেপণ দেখি, বিশেষত মূল্যস্ফীতি, সরকারের অর্থনৈতিক প্রবৃদ্ধি কেমন হবে সেই সব ক্ষেত্রে। এখন নতুন অর্থ বছরের জন্য যে টার্গেটগুলো সরকার এইসব ক্ষেত্রে ঠিক করলো, আর আপনি যে তথ্যপাত্রের কথা বললেন যে নভেম্বরের ভিত্তিকে ধরে এইটা করা হয়েছে, আসলে কি সরকার এই পর্যায়ে তখন এটা রাখতে পারবে, নাকি পরবর্তীতে এসে আপনি যে কথা বললেন যে সরকারের জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, গ্যাসের মূল্যবৃদ্ধি বা এগুলোর মূল্যস্ফীতি বৃদ্ধির কারণে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটি মানুষের জীবনযাত্রাকে আরও বেশি দেখেন যে এখানে মুখোমুখি করবে? আমি যদি এক্সাম্পল হিসেবে দেই যে চলতি অর্থ বছরের 11 মাসে মানে মে মাস শেষে আমাদের এক্সপোর্টে হচ্ছে নেগেটিভ গ্রোথ 2.55। অর্থ বছরে এই 1 মাস বাকি আছে, জুন মাস। কিন্তু অর্থ মন্ত্রণালয় যেহেতু তারা যুদ্ধের আগের নভেম্বরের ডাটা দিয়ে তারা হচ্ছে এক্সপোর্ট গ্রোথ প্রজেকশন করছে, তারা বলছে যে চলতি অর্থ বছরের জুন শেষে গ্রোথ হবে হচ্ছে 8%। কিন্তু এখন কিন্তু এই 11 মাসে হচ্ছে আমরা -2.55 গ্রোথে আছি, এবং তার ভিত্তিতে হচ্ছে আগামী অর্থ বছরে তারা গ্রোথ প্রজেকশন করছে, ফলে স্বাভাবিকভাবে সেটা ওভার এস্টিমেটেড। আপনি দেখছেন যে প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ গত এপ্রিল পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের হিসাবে আছে 4.75% হচ্ছে আমাদের প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ হয়েছে। কিন্তু তারা এই এপ্রিল পর্যন্ত, এরপরে 2 মাস তারা হচ্ছে এই টোটাল অ্যাভারেজে 12 মাসে হচ্ছে তারা বলতেছে জুন শেষে এটা হলো 8% গ্রোথ হবে এবং আগামী অর্থ বছরে 9.42% গ্রোথ হবে। আমি একটু আগে যেটা ইনফ্লেশনের কথা বলছিলাম, ইনফ্লেশন আমাদের হচ্ছে এই মে মাসে ইনফ্লেশন হচ্ছে 9.62% এবং অ্যাভারেজ ইনফ্লেশন গত 11 মাসের অ্যাভারেজ হচ্ছে 8%-এর উপরে। সেখানে তারা প্রজেকশন করছে এই অর্থ বছরে জুন শেষে এটা 7%-এ নামবে। তো 7%-এ যদি নামতে হয় এ মাসে তো ইনফ্লেশন গ্রোথ নেগেটিভ হইতে হবে, মানে সব কিছুর দাম এ মাসে অনেক কমে যেতে হবে। অনেক কমে গেলে তাহলে হচ্ছে যে এটা 7%-এ সম্ভব, এবং এই অর্থ বছর 7% তারা প্রজেকশন করে, আগামী অর্থ বছর এর ভিত্তিতে তারা হচ্ছে 7.5% প্রজেকশন করছে। ফলে আপনার এই প্রত্যেকটা প্রজেকশনেই হচ্ছে মানে একটা অবাস্তব একটা এবং একটা আকাশ কুসুম হচ্ছে আপনার এস্টিমেশন কিন্তু হয়ে গেছে বা প্রজেকশন হয়ে গেছে, যেহেতু আপনি এই বিরাট একটা যুদ্ধকে বা হচ্ছে যুদ্ধের প্রেক্ষাপটে দেশের ইকোনমিতে যে চেঞ্জ আসছে সেটাকে আপনি আমলে না নেওয়ার কারণে। সরকারের আরও কিছু প্রক্ষেপণ থাকে, টার্গেট থাকে, যেরকম সরকার কি পরিমাণ ঋণ পরিশোধ করবে, সরকার কি পরিমাণ ঋণ গ্রহণ করবে, সরকার কি পরিমাণ ভর্তুকি দিবে, সরকার কতটা রাজস্ব সংগ্রহ করবে। সেই সব ক্ষেত্রেও কি ওই নভেম্বরের সুসময়ের যে ভিত্তি ছিল সেটিকে ধরে বা পরিস্থিতি ছিল সেটিকে ধরেই প্রক্ষেপণ করা হয়েছে? আমার যেটা হচ্ছে আপনার বাজেটের অ্যালোকেশন দেখে মনে হয়েছে যে সেটা শুধু নভেম্বরের প্রক্ষেপণ ধরে না, বরং এটা হচ্ছে আরও বিশেষ কৌশলগত কারণে তারা এটা আরও ইচ্ছা করে নভেম্বরের প্রক্ষেপণের চেয়েও কমিয়েছে। যেমন আমি আপনাকে এক্সাম্পল দিয়ে বলি যে গত অর্থ বছরে সরকারের অ্যাকচুয়াল ঋণের পরিমাণ ছিল 21,44,000 কোটি টাকা, এবং এই ঋণের সুদ পরিশোধ করতে তাদের হচ্ছে 1,36,000 কোটি টাকা ব্যয় হয়েছে ঋণের সুদ পরিশোধ করতে। 21,44,000 কোটি টাকা ঋণের সুদ দিছে 1,36,000 কোটি টাকা। আগামী অর্থ বছরের সরকারের যে প্রজেকশন, সেখানে তার ঋণ বেড়ে হবে হচ্ছে 26 লাখ কোটি টাকা, কিন্তু সে ঋণ পরিশোধের জন্য বরাদ্দ রাখছে হলো 1,27,500 কোটি টাকা। এবং এই যে চলতি অর্থ বছরের চেয়ে তো তার আগামী অর্থ বছর ঋণের পরিমাণ বেড়ে যাবে। চলতি অর্থ বছরেও কিন্তু রিভাইজ বাজেটে হচ্ছে আপনার এই 1,27,000 কোটি টাকায় 1,27,500 কোটি টাকায় বরাদ্দ আছে। তো তাহলে এখানে কিন্তু দেখাই যাচ্ছে যে আপনার ঋণ বাড়তেছে, কিন্তু আপনি ঋণের সুদ পরিশোধের জন্য আপনি হচ্ছে কম টাকা বরাদ্দ রাখছেন। তাহলে গ্লোবালি বা দেশের ব্যাংকিং সেক্টরে বা সঞ্চয়পত্রে কোনো জায়গায় কি ঋণের সুদ হার কমছে? সুদ হার কমে নাই। তাহলে আপনার হচ্ছে সুদ পরিশোধে কীভাবে কম টাকা লাগবে? এটা একটা দিক আছে। দ্বিতীয় দিক যেটা হলো, এখন আমাদের অর্থমন্ত্রী, আমি যেটা শুরুতে বলছি, অর্থমন্ত্রী 3 দিন আগেই পার্লামেন্টে বলছেন যে মিডল ইস্টের যে ক্রাইসিসের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বেড়ে গেছে, সারের দাম বেড়ে গেছে, ফলে তার এই মার্চ এপ্রিল
এই সময় এই ৩-৪ মাসেই তার হচ্ছে ৪২,০০০ কোটি টাকার বেশি ভর্তুকি লাগছে। তো সেই সিচুয়েশন কিন্তু নর্মাল হয়নি। আন্তর্জাতিক বাজারে এখনও তেল গ্যাসের মূল্য অনেক বেশি, কিন্তু তাহলে হচ্ছে যে আপনার ভর্তুকিতে বেশি টাকা লাগার কথা, কিন্তু আমরা দেখলাম যে ভর্তুকিতে বরাদ্দ কমানো হয়েছে। গত অর্থ বছরের অ্যাকচুয়াল যে ভর্তুকি গেছে সরকারের ১,০৮,০০০ কোটি টাকা, সেখানে এবছর হচ্ছে আপনার ৮৯,০০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে আগামী অর্থ বছরের জন্য। ৮৯,০০০ কোটি টাকা চলতি অর্থ বছরের রিভাইজে কিন্তু ৯৫,০০০ কোটি টাকা আছে। তার মানে গত বছরে বছরের চেয়েও আপনার ভর্তুকি কম, আগের বছরের চেয়েও ভর্তুকি কম। তো তাহলে এটা কিভাবে সম্ভব? এটা জনাব আবুল কাসেম, এইখানে কি এরকম কোনো কৌশল থাকতে পারে যে সরকার আগামীতে বিদ্যুৎ গ্যাসের দাম বৃদ্ধি করবে, সেই কারণে ভর্তুকি কম মানে বিবেচনা করা হচ্ছে? দেখেন যে সরকার গ্যাস বিদ্যুতের দাম অবশ্যই সরকারকে অ্যাডজাস্ট করতে হবে, এবং সরকার সেটা শুরু করেছে। আপনার একটা নিউজেই আছে যে বিদ্যুৎ বিভাগ আগামী অর্থ বছরের জন্য ৫৯,০০০ কোটি টাকা ভর্তুকি চেয়েছিল। এরপরে সরকার বিদ্যুতের দাম বাড়িয়েছে, এবং বিদ্যুতের দাম যেটুকু বাড়িয়েছে তাতে প্রথমে একটা এস্টিমেশন ছিল যে ১৪,০০০ কোটি টাকা সরকারের সাশ্রয় হবে, কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম যে দরিদ্রদের ক্ষেত্রে সরকার বিদ্যুতের বিল বাড়ায় নাই, ফলে হচ্ছে আপনার এখানে হয়তো ৬-৭ হাজার কোটি টাকার মতন সাশ্রয় হতে পারে। তো তারপরে তো হচ্ছে আপনার যদি ৫৯,০০০ কোটি টাকা চেয়েছিল, সেখানে যদি ৭,০০০ কোটি টাকা বা ৯,০০০ কোটি টাকাও সাশ্রয় হয়, তবুও সেখানে ৫০,০০০ কোটি টাকা ভর্তুকি থেকে যাচ্ছে। সরকার হয়তো আরও দাম বাড়াবে, কিন্তু তারপরেও আপনার এই যে বরাদ্দ, এই বরাদ্দ দিয়ে এটা মেটানো সম্ভব নয়। কারণ হলো যে আপনাকে বলি যে গ্লোবালি হচ্ছে যে এখন যে সিনারি, তাতে হচ্ছে তেলের দাম বা জ্বালানির দাম আগের চেয়ে অনেক নিচে নেমে আসবে সেটা না। আপনি যদি হচ্ছে ইরান যুদ্ধের আগের পর্যায়ে ধরেন, তাহলেও তো সেটা হচ্ছে ১,08,০০০ কোটি টাকা ছিল গত অর্থ বছরে। তো তাহলে আপনি কিভাবে আশা করেন যে এই অর্থ বছরে ইরান যুদ্ধের আগে যে দাম ছিল তার চেয়েও দাম গ্লোবাল মার্কেটে কমে যাবে? অথবা হচ্ছে যে আপনি এই দেশে যে আপনি ইনফ্লেশন যেখানে 7.5% রাখতে চান, সেখানে আপনি দাম কতটা বাড়াইতে পারবেন দেশের মানুষের উপরে, সেটাকেও কিন্তু আপনার বিবেচনা করতে হবে। এবং দাম বাড়ানো হচ্ছে যে সরকারের রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপার, কিন্তু এখানে যে বিষয়টা হচ্ছে অনেকে বলছেন, অনেক এক্সপার্টরাও বলছেন যে সেটা যদি আমি একটু খোলাসা করি, আপনি জানেন, আপনি অর্থ মন্ত্রণালয় কভার করেন, যে সরকার প্রথমে বাজেটের আউটলাইন ঠিক করেছে যে ৯,৩৮,০০০ কোটি টাকার বাজেট, এর মধ্যে ৩ লাখ কোটি টাকা এডিপিতে চলে গেছে, তাহলে থাকে ৬,৩৮,০০০ কোটি টাকা। এই ৬,৩৮,০০০ কোটি টাকার যে বাজেটটা আছে, সেখানে যদি আপনি ভর্তুকি, তারপরে হচ্ছে ইন্টারেস্ট পেমেন্ট, এগুলি যদি আপনি অ্যাকচুয়াল হিসাব করতে চান, তাহলে সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামো বাস্তবায়নের জন্য এডিশনাল যে প্রায় ৩৫,০০০ কোটি টাকার মতো লাগবে, সেই টাকাটা হচ্ছে আপনার রাখার সুযোগ থাকে না। কারণ হলো যে আপনার এই যে হিসাব খুব টাইট হয়ে যায়, যে আপনি তাহলে এই বাড়তি ৩৫,০০০ কোটি টাকা আপনি কোথা থেকে বের করবেন। সে কারণেই হচ্ছে আমার ধারণা যে এরকম করা হয়েছে যে বিভিন্ন জায়গায় প্রয়োজন সত্ত্বেও সেখানে কম অ্যালোকেশন দেখে কিছু টাকা এক্সট্রা রেখে সেটাকে হচ্ছে এই নতুন বেতন কাঠামোর জন্য হচ্ছে স্পেশালি অ্যালোকেশন রাখা হয়েছে। জনাব আবুল কাসেম, আপনার কাছে আমার শেষ কোশ্চেন এবং একটু সংক্ষেপে শুনতে চাই। এই যে আগামী অর্থ বছরের বাজেটের বিভিন্ন টার্গেটগুলো যেভাবে সেট হয়েছে, আপনি এতক্ষণ ধরে বর্ণনা করলেন, যে আপনি বললেন যে এটি একটু আকাশ কুসুম অথবা অবাস্তব এরকম, এই টার্গেটকে ধরে যখন বাজেট বাস্তবায়ন করা হবে, তখন কি বাজেট ব্যবস্থাপনায় সরকার কোনো সংকটে পড়তে পারে, অথবা আর্থিক ব্যবস্থাপনায় সরকার কি কোনো সংকটে পড়তে পারে? দেখেন যে সরকার বলতে হচ্ছে অর্থ মন্ত্রণালয়কে এখানে যদি আমরা ধরে নেই, যে অর্থ মন্ত্রণালয়ের হাতে অসীম ক্ষমতা আছে, এবং সেই ক্ষমতার কারণেই তারা এরকম একটা বাজেট প্রস্তাব করতে পারছে, এবং সেই ক্ষমতা দিয়ে তারা এই যে সমস্যাটা আসবে সেটা হচ্ছে তারা দূর করতে পারবে। যেমন আপনার বলি যে তারা হচ্ছে যখন দেখবে যে তার অপারেটিং কস্টে আরও অনেক বেশি টাকা লাগতেছে, তখন তারা হচ্ছে ওই এডিপির টাকা যাতে কম হয়, সেখানে যাতে বাস্তবায়ন না হয়, এরকম কিছু মেকানিজম তৈরি করবে। সরকারের সোশ্যাল সেফটি নেট, যেমন ফ্যামিলি কার্ড ৪১ লাখ লোককে ফ্যামিলি কার্ড দেওয়ার একটা লক্ষ্যমাত্রা আছে সরকারের, সেখানে যদি হচ্ছে আপনার এই ১০ লাখকে পরের বছরে দেওয়া যায়, হ্যাঁ ১০ যে এমন সিস্টেম হয়ে গেল যে হচ্ছে ৪১ লাখ ফ্যামিলি কার্ড আমরা দিতে পারছি না, মানে এরকম নিয়ম কানুন যাচাই বাছাই করে ৪১ লাখ উপযুক্ত পাওয়া যাচ্ছে না।
হ্যাঁ, আমি এখানে হচ্ছে যে তারা 10 লাখ টাকা হচ্ছে সাশ্রয় করতে পারলো। এরকম সরকারের হাতে অনেক মেকানিজম থাকে। আবার দেখা গেল যে সোশ্যাল সেফটি নেটের আপনার যে আমি হয়তো বয়স্ক ভাতা বা বিধবা ভাতার মধ্যে আছি, আমি যখন হচ্ছে এই ফ্যামিলি কার্ডে চলে যাব, আমার বয়স্ক ভাতা হিসেবে আমার যে অ্যালোকেশনটা আছে সেই অ্যালোকেশনটা তো আর আমাকে দেবে না, সেখানে সাশ্রয় তারা করবে ইত্যাদি নানান কায়দা কানুন করে তারা হচ্ছে এটা রিভাইজ বাজেটে, যেটা আগামী নভেম্বরে তারা তখন হয়তো আপনি দেখবেন যে তাদের হচ্ছে বেতন ভাতায় বরাদ্দ হঠাৎ করে 40,000 কোটি টাকা বেড়ে গেছে, তাদের হচ্ছে এই ঋণের সুদ ভর্তুকিতে বরাদ্দ বেড়ে গেছে, অন্যান্য জায়গায় কমে গেছে। ধন্যবাদ আবুল কাশেম। প্রিয় দর্শক, এতক্ষণ ধরে আমরা জনাব আবুল কাশেমের কাছ থেকে শুনছিলাম যে সরকার আগামী অর্থ বছরে বাজেটের টার্গেটগুলো কিসের প্রেক্ষাপটে বা কোন সময়ের তথ্যের ভিত্তিতে নির্ধারণ করেছে, এবং সেইখানে সবচেয়ে বেশি ঝুঁকি সেটি হচ্ছে যে 2025 সালের নভেম্বরকে তুলনা করা হয়েছে। সবসময় এটি অর্থনীতিতে হয়ে থাকে আগের বছরের একই সময়ের সাথে, অর্থাৎ 2024 সালের নভেম্বরের সাথে। 2024 সাল বাংলাদেশের জন্য বেশ অস্থির সময় ছিল এবং নভেম্বরের সময় বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি আরও ভঙ্গুর ছিল আগস্টের পরপর গিয়েই, এবং সেই সময়ের সঙ্গে যদি পরের বছরের তুলনা করা হয় তখনকার পরিস্থিতি আরও উন্নত হবে, এবং সেই উন্নত পরিস্থিতিতে বিবেচনা করে পরের অর্থ বছরের টার্গেট ঠিক করা আসলে বেশ ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে, কারণ এর মাঝখানে বৈশ্বিক পরিস্থিতিতে নতুন ধরনের অবস্থার সৃষ্টি হয়েছে, বিশেষত ইরান যুদ্ধের প্রেক্ষিতে। আমরা আশা করব সরকার সব কিছু যথাযথভাবে ম্যানেজ করে নেবে, যেটি জনাব আবুল কাশেম বলছিলেন যে সংশোধিত বাজেটের সময় সরকারের হাতে এই সুযোগ আছে। আমরা সেটি প্রত্যাশা করব। আমরা বিশেষত যে সমস্ত টার্গেট মানুষকে স্বস্তি দেওয়ার জন্য মানুষের সামনে তুলে ধরা হয়েছে, মূল্যস্ফীতি কমিয়ে নিয়ে আসা, কর্মসংস্থান বাড়ানোর জন্য প্রবৃদ্ধি, এসব ক্ষেত্রে সরকার যাতে অটল থাকে সেটি আমাদের প্রত্যাশা। আমাদের আলোচনা আপনাদের ভালো লাগলে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, টিভিএস এর সঙ্গে থাকবেন। সকলকে ধন্যবাদ।